সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান অন্যদৃষ্টিতে আমরা গত দুদিন ধরে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের বিজয় দিবস এগুলো নিয়ে কথা বলেছি। আজকেও আমরা এই বিষয়টি আমরা আলোচনা করব, তবে একটু ভিন্ন আঙ্গিক বলছি এই কারণে আমরা আজকে দুজন নতুন প্রজন্মের নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছি, যারা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম এবং তারা কিভাবে দেখেন মুক্তিযুদ্ধকে, বা আমাদের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম 1971 সালে, আজকে সেই আকাঙ্ক্ষা কোন জায়গায় দাঁড়িয়ে আছে ইত্যাদি নিয়ে কথা বলবো। আমার পাশে আছেন জনাব রাশেক রহমান, আপনাদের অনেক পরিচিত মুখ তিনি রাজনীতিতে, এবং তিনি একজন আওয়ামী লীগ নেতা। আছেন আরেকজন অর্থনীতিবিদ ডক্টর রাশিকুর রহমান, তিনি সিনিয়র অর্থনীতিবিদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের। আমরা দর্শক দুজনকে দুই প্রেক্ষিত থেকে আমন্ত্রণ জানিয়েছি, যে অর্থনীতি এবং রাজনীতি দুই প্রেক্ষিতে আমরা শুনবো যে মুক্তিযুদ্ধের পরে আজকে এসে যদি আমরা বলি যে এই প্রজন্ম মুক্তিযুদ্ধকে কিভাবে দেখে বা মুক্তিযুদ্ধের স্বপ্নকে কিভাবে দেখেন, তারা দেখেন না। প্রথমে রাশেক রহমান, আপনার কাছে যাই। আমরা জানি যে একটি সাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল 1971 সালে, এবং বহু রক্তের বিনিময়ে কিন্তু এই যাত্রাটি এবং যাত্রাপথটি কিন্তু রক্তাক্ত এবং অনেক ইতিহাস সমৃদ্ধ। আজকে যদি আপনারা যারা পরের প্রজন্ম, যারা মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ করেছেন, তাদের কাছে এই আবেদনটি কতখানি আছে? আপনাকে ধন্যবাদ। প্রথমেই বাংলাদেশের ৪৫ বছর পেরিয়েছে, ৪০ বছরের পদার্পণ, এবং আমাদের গতকালকে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে এবং আপনার চ্যানেলের অগণিত দর্শক শ্রোতাকে জানিয়ে আমার বক্তব্য শুরু করি। আসলে বাংলাদেশের 1971 সালের পরবর্তী যে প্রজন্ম, তাদেরকে যদি আপনি আমলে নেন তাহলে দেখবেন তাদের বেশিরভাগ, সিংহভাগই বাংলাদেশকে ভালোবাসে। বাংলাদেশের জন্য একটা কঠিন মমত্ববোধ তাদের ভিতরে কাজ করে। সমস্যা হয়ে যাচ্ছে যে বাংলাদেশের প্রতি আপনার যে ভালোবাসা, স্বাধীনতার যে চেতনার কথা আপনি বললেন, এই যে গণতন্ত্র, অসাম্প্রদায়িক বিশ্বাসী হওয়া, ন্যায় বিচারে বিশ্বাসী হওয়া, একটা সামাজিক ন্যায় বিচারের জায়গায় প্রস্ফুটিত হওয়া, এটা আপনি কিভাবে ধারণ করবেন এবং এর বহিঃপ্রকাশ আপনার তারুণ্যের মধ্য থেকে কিভাবে বেরিয়ে আসবে, এই কাজটা একেবারে 100% সফলভাবে করা হয়েছে বলে আমি বিশ্বাস করি না। আমাদের এখনো দেশমাতৃকার প্রতি যে প্রেম, স্বাধীনতার চেতনার প্রতি যে নিবেদিত হওয়া বা বিশ্বস্ত থাকার যে ব্যাপারগুলো, সেগুলো দিবস নির্ভর বা দিন নির্ভর হয়ে গেছে। যে আমি 16ই ডিসেম্বরে লাল সবুজের একটা ফিতা লাগাচ্ছি, অথবা একটা পতাকা ধারণ করছি, বা লাল সবুজকে ঘিরে এক পাঞ্জাবি পরছি বা শাড়ি পরছি, আমার গাড়িতে একটা লাল সবুজের পতাকা উঠছে, আবার 26শে মার্চেও তাই, আমি মনে করছি যে আমি আমার দেশের প্রতি দায়িত্ব পালন করে ফেলছি। কিন্তু সব দেশ তো আসলে 30 লক্ষ মানুষের আত্মাহুতি, 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন হয় না, এটাই বাস্তব। পৃথিবীর বহু দেশ থ্রু নেগোসিয়েশনও স্বাধীন হয়েছে। আপনি 1947 সালের 15ই আগস্ট এবং 14ই আগস্ট পাকিস্তান এবং ভারতের জন্ম যদি আপনি হিসাব নেগোসিয়েশনের মাধ্যমে, হ্যাঁ, সেখানে ভগৎ সিং থেকে শুরু করে বহু মানুষ সশস্ত্র সংগ্রাম করার চেষ্টা করেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে এটা সমঝোতার মধ্যে দিয়ে এই স্বাধীনতা আনয়ন করা হয়েছে। কিন্তু এই যে রক্ত স্নাত স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এ সকল দেশের নাই। তাহলে যেই দেশের মানুষ এই ধরনের একটা রক্ত স্নাত স্বাধীনতা সংগ্রাম বা মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে একটি স্বাধীন দেশে উপনীত হবে এবং একটা উদ্ভাসিত জাতিসত্তার অধিকারী হবে, সেই দেশে কিন্তু বিজয় এবং স্বাধীনতা দিবস এই দুটি প্রতিদিনের নিত্যদিনের একটা ঘটনা, এবং এটা প্রতিদিন আমাদের উদযাপন করতে পারতে হবে। অর্থাৎ আমি প্রায়শই একজন রাজনৈতিক কর্মী হিসাবে যদি আমি বক্তৃতা দিই, সেখানে কথাটা বলি যে আমি যে বাঙালি এবং আমি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে, আমার যে 1000 বছরের আকুতি মুক্ত হওয়ার, তার হাত ধরে আমি যে একটা কৃষক কুল অথবা বেসামরিক জনগোষ্ঠী থেকে হঠাৎ করে যোদ্ধা জাতিতে রূপান্তরিত হলাম 7ই মার্চ 1971 সালে আহ্বানের পর থেকে, এবং আমি খালি হাতে যুদ্ধ করে আমার মেধা, আমার হৃদয়ের শক্তিকে ব্যবহার করে, অবশ্যই বঙ্গবন্ধুর নেতৃত্বের কারণে আমাদের প্রতিবেশী তারাও হাত বাড়িয়ে দিয়েছিলেন, আমরা সহযোগিতা তো পেয়েছি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ হিসেবে আমাদের অদম্য যে স্পৃহা ছিল মুক্ত, সেটাকে কাজে লাগিয়ে তো আমরা স্বাধীন হয়েছি। তো সেই যোদ্ধা জাতির আসলে লেখাপড়ায় বলুন, ক্রীড়াঙ্গনে বলুন, সামাজিক আচার ব্যবহারে বলুন, অর্থনৈতিক কর্মকাণ্ডে বলুন,
রাজনৈতিক কর্মকাণ্ড বলুন, প্রতিটা জায়গায় আমাদের ওই রেজিমেন্টেশন দরকার ছিল, যেখানে আমার বাঙালি প্রতি পদে মনে করবেন দরকার ছিল যে আমি বলছেন, তার মানে যোদ্ধাদের ওটা একটা এখন নেই। না, সেটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ বঙ্গবন্ধুকে 1975 সালের 15 আগস্ট হত্যা করার পরে তার কন্যা জননেত্রী শেখ হাসিনা, আনলাইক এনি আদার লিডার ইন বাংলাদেশ, এটা বাস্তবতা। বঙ্গবন্ধুর পরে আর কেউ সমস্ত বাংলাদেশে এত ঘুরেছেন বলে আমার কিন্তু জানা নাই। আমার এখনো মনে পড়ে, আমার বয়স 12 বছর বয়স ছিল, আমার মিঠাপুকুরের ঘাগর নদীর পারে তিনি এক হেজাক এক ব্যাটারির মাইকে বক্তৃতা দিয়ে জনসভা করেছেন, পথসভা করেছেন, এবং গরু গাড়িতে করে গিয়েছেন, গাড়িতে যাননি। বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশের বাঙালির জাতির জনক, এই বাংলাদেশ সৃষ্টির যিনি মূল রূপকার, তার কন্যা। তো উনি চেষ্টা করছেন মানুষের ভিতরে ওই চেতনাটাকে জাগ্রত করার, এই জাগরণ সৃষ্টি করার। কিন্তু উনি তো পথ দেখাতে পারবেন, উনি চেষ্টা করবেন, সফল হবেন, কিন্তু অন্তিম সাফল্য আসবে কখন? যখন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমি একটু তার যদি পথকে অনুসরণ করতে হবে, এছাড়া তো সম্ভব না। আপনার কাছে আরেকটু যদি বিশ্লেষণটি চাই, যে আমি একেবারে সরাসরি জানতে চাই আপনার কাছে, যে অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিকতা এবং ধর্মনিরপেক্ষতা এগুলো ছিল আমাদের মুক্তিযুদ্ধের মৌলিক যাত্রা। আজকে কি আপনার দল আওয়ামী লীগ সেই জায়গাতে আছে? তাহলে সংবিধানে রাষ্ট্রধর্ম কেন থাকে? তাহলে সংবিধানে বিসমিল্লাহ কেন থাকে? আমি আসছি সেই জায়গায়। আমার দল, প্রথম কথা, স্বাধীনতার যে 4টি মূল মন্ত্র বা চেতনার উপর নির্ভর করে আমরা স্বাধীন হয়েছি, তার থেকে আজ পর্যন্ত এতটুকু বিচ্যুত হয়নি। সমস্যাটা কোথায় হয়েছে? সমস্যাটা হয়েছে যে 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড এবং জাতীয় 4 নেতার যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডগুলোর সমুচিত প্রতিবাদ বা প্রতিরোধ আমরা বাঙালিরা করতে পারিনি, যার বেনিফিশিয়ারি বা যার লাভ আজ আমরা বাঙালি হিসেবে একটা স্বাধীন দেশ থেকে পাই। এতে করে মেজর জেনারেল জিয়াউর রহমান এবং 1971 সালের পরাজিত রাজাকার আলবদর আল শামসরা, এটা বলাই বাহুল্য যে সংবিধানের 12 এবং 38 অনুচ্ছেদ যখন মেজর জেনারেল জিয়াউর রহমান বাতিল করলেন এবং 1973 সালের দালাল আইন যখন বাতিল করলেন, তার মধ্যে দিয়ে 11,000-এরও বেশি রাজাকার আলবদরকে যখন তিনি ছেড়ে দিলেন, মুক্ত করে দিলেন, এরা সকলে সংঘবদ্ধ হয়ে যেটা করলো, যে বাংলাদেশের স্বাধীনতা স্লোগান ছিল জয় বাংলা, তাকে পরিবর্তিত করে করা হলো বাংলাদেশ জিন্দাবাদ। প্রতিটা জায়গায় সাম্প্রদায়িক, আপনি খেয়াল করে দেখবেন 1971 সালে এই যে জামাতি ইসলামী, রাজাকার আলবদরদের যে মূল মুখপাত্র ছিল, অর্থাৎ দৈনিক, পত্রিকাটার নাম কি, দৈনিক সংগ্রাম, সেখানে দেখবেন সম্পূর্ণভাবে সাম্প্রদায়িকতা নির্ভর মনস্তত্ত্ব এবং বাণী দিয়ে কিন্তু তারা এই যুদ্ধে বিরোধিতা করছিল। সেগুলোই তারা আবার ফিরে নিয়ে আসে। আমরা ইতিহাসটা জানি, আমরা জানতে চাই যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ আজকে গত 8 বছর ধরে ক্ষমতায়, জি, কিন্তু স্বাধীনতার যে চেতনার গুলো কথা বললাম সেগুলো কি পুনঃস্থাপিত হয়েছে? হ্যাঁ, হয়েছে, হওয়া বাকি আছে। সেটাও হবে কিভাবে? প্রথম কথা, ন্যায় বিচার, সেটা তো পুনঃস্থাপিত হয়েছে কিনা সেটা দালিলিক ভাবে এবং আপনার সামনে এটা পরিষ্কার। আমার দেশের কোনো অন্যায় বিচারহীন ভাবে থাকবে না, সেদিকেই তো আমরা কাজ করছি। বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হয়েছে, রাজাকার আলবদরের বিচার হয়েছে। সামাজিক নিরাপত্তার বলে, অর্থাৎ আমরা যে সমাজতন্ত্রে বিশ্বাস করতাম যে কোনো ব্যক্তি পিছিয়ে থাকবেন না, আপনি আপনার মেধা শ্রম দিয়ে এগিয়ে যাবেন কিন্তু পেছনে থাকবেন না, সেটাই তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করার চেষ্টা করছেন। সমস্ত বাংলাদেশে আজকে 2.5 কোটিরও বেশি মানুষ সরাসরি ভাবে আমাদের মতো একটা দুর্বল দেশ হওয়া সত্ত্বেও সেই দুর্বলতা থেকে বেরিয়ে এসে 2.5 কোটি মানুষকে একটা সামাজিক নিরাপত্তার বেলায় কিন্তু আচ্ছাদিত করেছে। এবং বিভিন্ন জায়গায় এটাই বাস্তবতা, সিটিজেন চার্টার বলুন, প্রশাসনিক ক্ষেত্রে আরো বিভিন্ন পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে জনগণ থেকে যে দূরত্ব ছিল সেই দূরত্ব কিন্তু কমানোর চেষ্টা করা হচ্ছে। আর গণতন্ত্রের যে কথাটা বলছেন, যে হ্যাঁ আমরা গণতন্ত্র বলতে বুঝি 5 বছর পর পর ভোট দেওয়ার যে একটা চর্চা, কিন্তু গণতন্ত্রের যে ব্যাপ্তি, যে প্রসার, অর্থাৎ আপনি গণতন্ত্রের ফলাফল ঘরে তুলতে পারবেন, আপনার জীবনের সমৃদ্ধি আসবে, এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আপনার কথা চিন্তা করবে, আপনার জন্য কাজ করবে এবং আপনার জীবনে পরিবর্তন আসবে। এটা যদি আপনি চিন্তা করেন তাহলে গণতন্ত্রের জায়গায় আমরা কাজ করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এতদিন ধরে বুনে দেওয়া যে সাম্প্রদায়িকতার বীজ, তাকে তুলে নিয়ে এই যে সংবিধানের যে কথাটা বললেন, আমি বিশ্বাস করি এটাও একটা সময় গিয়ে মানুষের মনস্তত্ত্ব পরিবর্তন করার মধ্য দিয়ে সঠিক জায়গাটায় আসবে। তবে এই 30 বছরের বেশি সময় ধরে যেহেতু এই বীজটি বপন করা হয়েছে, এটা আসলে আলাদিনের আশ্চর্য চেরাগের মতো একদিনে ঘষা দিয়ে ঠিক করা সম্ভব না।
ডক্টর আশিক, আমি একটু আপনার কাছে জানতে চাই অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, কারণ আমরা জানি যে আমাদের মুক্তিযুদ্ধের মূল বিষয়টি ছিল যে পাকিস্তানি শোষণ থেকে মুক্তি এবং আমাদের অর্থনৈতিক মুক্তি। বঙ্গবন্ধু বলতেন যে আমি পৃথিবীতে দুটো শ্রেণী, শোষক এবং শোষিত, আমি শোষিতের পক্ষে। বলা হতো যে 22 পরিবারের শাসন, সেটি ছিল, তারাই ছিল মূল অর্থনীতির হর্তাকর্তা। আজকের বাংলাদেশে অনেকে বলেন 22 পরিবারের জায়গায় হয়তো 22,000 পরিবার তৈরি হয়েছে। মানুষের ভাগ্য কিন্তু একই রকম রয়ে গেছে। আপনার কি মন্তব্য? ধন্যবাদ। আজকে 17ই ডিসেম্বর, আমরা বিজয় দিবস নিয়ে আলোচনা করছি। বিজয় দিবসের 2 দিন আগেই একটা সবচেয়ে বড় কালো রাত বাঙালি জাতি পার করেছে, বুদ্ধিজীবী হত্যা দিবস। কনফিউশাস একটা কথা বলতেন যে একটা জাতি তখনই দাঁড়ায় যখন কিছু মানুষ এমন গাছ লাগায় যার ছায়া তারা পাবে না। আমাদের এই দেশটা যে আমরা পেয়েছি, আমি ফিল করি, যেহেতু আমার ফুপা ডক্টর আমিন একজন বুদ্ধিজীবী যিনি হত্যা হয়েছেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, যারা এই দেশের জন্য অনেকে ওই গাছ লাগিয়েছে যার ছায়া তারা পায়নি, তারা জীবন দিয়ে চলে গিয়েছে। আমরা এক ধরনের বেনিফিশিয়ারি জাতি, আমরা যারা আমাদের প্রজন্ম, আমরা অনেক রাজনৈতিক রাষ্ট্র পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি, দেশের জন্য কখনো একটা অস্ত্র তুলতে হয়নি। তো সেই জায়গাতেই আমি সৌভাগ্যবান মনে করি আমার নিজেদের। এবং উনি ঠিকই বলেছেন রাশেদ সাহেব যে অনেক দেশ নেগোসিয়েশনের মাধ্যমে পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স পেয়েছে। আমি তাদের আন্দোলনকে ছোট করছি না। ভারত অনেক বছর ধরে স্ট্রাগল করেছে, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলারা অনেক বছর চেষ্টা করেছেন, অনেকেই অনেক চেষ্টা করেছেন। শুধু আমেরিকা, জীবন দিয়েছেন। শুধু আমেরিকা আর বাংলাদেশ ডাইরেক্ট পলিটিক্যাল স্ট্রাগলের মাধ্যমে, লিবারেশন ওয়ারের মাধ্যমে আমরা দুইটা দেশ পলিটিক্যাল ফ্রিডম অর্জন করেছে। তাই অবশ্যই কিছু শোষণ তো আমরা মুক্ত হয়েছি। আজকে আপনি যদি দেখেন, আমরা প্রথম বাজেট ছিল 350 কোটি টাকার, আজকে 700, আমি ওর আগেরটা হয়তো বলছি 350, হয়তো উনি রাইট, পরেরটা 700। আমার মনে আছে জিল্লুর রহমান সাহেবের সাথে আমি কথা বলছিলাম, উনি যখন রাষ্ট্রপতি, তিনি বলছেন যে এক্সিকিউটিভ অর্ডার দেওয়ার জন্য কলম ছিল না স্বাধীনতার পর পর। আজকে তো বাংলাদেশ অনেক ঘুরে দাঁড়িয়েছে। আজকে মানুষ স্বপ্ন দেখতে চাচ্ছে, উন্নয়নের মহাসড়কে আমরা উঠেছি। আমি তা বলছি না যে আমাদের দেশের ব্যর্থতা নেই, অবশ্যই ব্যর্থতা আছে। আপনি যে প্রশ্নটা করলেন, আমি অনেক ব্যর্থতা অবশ্যই দেখি। স্বাধীনতার স্বপ্নই ছিল যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন, যে একটা শোষণ মুক্ত রাষ্ট্র হবে, একটা অর্থ সামাজিক শোষণ, শোষণের কিন্তু শুধু অর্থনৈতিক শোষণ নয়, সামাজিক শোষণ আছে, রাজনৈতিক শোষণ আছে। আমরা এখনো অনেকটা সামাজিক শোষণের মধ্যে আছি। আমরা অনেক ঘটনা দেখি, সাম্প্রদায়িক ঘটনা দেখি, নারীদের উপরে অত্যাচার দেখি, গরিবের উপরে অত্যাচার দেখি। তাতে বোঝা যায় যে এখনো সামাজিক অর্থনৈতিক শোষণ আছে। আমরা যখন দেখি শিশু কর্মীদের মানুষ কিভাবে অত্যাচার করে, আমরা যখন দেখি নারী কর্মীদের মানুষ কিভাবে অত্যাচার করে, আমরা যখন দেখি হিন্দু ভাইদের কিভাবে জমি দখল করে নেওয়া হয়, আমরা যখন দেখি সন্তানদের বাড়ি কিভাবে পুলিশ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, অবশ্যই শোষণ আছে, অবশ্যই ব্যর্থতা আছে। কিন্তু আমরা অনেক দূর এসেছিও, এবং এই আশার পিছনে আমি মনে করি নেতৃত্বটা অনেক গুরুত্বপূর্ণ। আমি বলার জন্য বলছি না, আমি ধারণ করি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কোন দল করেন এটা আমার জন্য বিষয় না, উনি তার বাবার কমিটমেন্টটাকে তার বুকে ধারণ করেন মানুষের জন্য। আমি মনে করি উনি সর্বদলীয় নেত্রী হয়ে যাচ্ছেন, সর্বদলীয় নেত্রী হওয়ার যোগ্যতা রাখেন। খুব কম মানুষই ওইটা অর্জন করতে পারে তাদের ব্যক্তি জীবনে। আমি মনে করি উনি ওইটার জায়গায় আছেন। হ্যাঁ, বাংলাদেশে এখন অনেক সুশাসনের অভাব আছে, ব্যক্তি লোভের কাছে এমপিরা, পলিটিশিয়ানরা, বিজনেসম্যানরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। এইগুলি হচ্ছে এখন বর্তমানের চ্যালেঞ্জ। আমরা যদি আমি সেই জায়গাটিতে আপনার কাছে একটু জানতে চাই যে আমি জানি যে আপনি যে উন্নয়নের কথা বলছেন, আমিও স্বীকার করি যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির চিত্রটি অনেক অনেক দূর পর্যন্ত গিয়েছে। বাংলাদেশের আমরা যদি বলি 1971-এর বাংলাদেশ, আর আমি যদি একটা ইন্ডিকেটর বলি যে মানুষ গড় আয়ুতে 5 বছর ভারতের থেকে বেশি বাঁচছে, সবই ঠিক আছে। কিন্তু আমি যে বিশেষ করে আপনার কাছে, আপনি যেহেতু অর্থনীতি সেক্টর নিয়ে কাজ করেন, অর্থনৈতিক খাতে যে লুটপাটটা হয়ে যাচ্ছে, আমরা বড় বড় স্ক্যামগুলো দেখি, ব্যাংক থেকে লুটে নিয়ে যাচ্ছে হাজার কোটি টাকা, এটি তো মুক্তিযুদ্ধের বাংলাদেশে হওয়ার কথা না। এটি কোনো পৃথিবীর কোনো দেশে হওয়া উচিত। আমি বিশেষ করে আমার দেশের কথা, অবশ্যই আমি আপনার সাথে একমত, 100% একমত। আমি মনে করি
যে বাংলাদেশের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে সঠিক ব্যক্তিদের সঠিক দায়িত্ব দেওয়া। আমি মনে করি রাষ্ট্র ব্যবস্থায় অনেক লোকজন আছে যারা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের দর্শন সামাজিক দর্শন আর রাজনৈতিক দর্শনকে ওন করে না। তারা অনেকে মন্ত্রী, তারা অনেকে সচিব, তারা অনেকে বিভিন্ন পদে আছেন, তারা তাদের জন্য আপনি সচিবের কথা তুললেন, আমি একটু যদি প্রশ্ন আপনাকে করি, এই দেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব কিংবা অন্যান্য মন্ত্রণালয়ের সচিব যারা ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে তারা দায়িত্ব পালন করেছেন। আই এগ্রি উইথ ইউ। আমি কোনোটাই আপনার সাথে ডিসএগ্রি করি না। আমি এটাই ফিল করি যে আমাদের নতুন প্রজন্ম যারা আমরা দেখছি এই মিসম্যাচগুলি আছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মুক্তিযোদ্ধার চেতনা যারা যারা ওন করে তাদের দরকার হচ্ছে এই মিসম্যাচগুলি সম্মাননা দিচ্ছেন, সেই সম্মাননার ক্রেস্টের মধ্যে সোনা চুরি করে বলেছেন। অফকোর্স জাতি হিসেবে আমাদের জন্য কি পরিমাণ লজ্জার। দেখেন, আমি যদি বড় আকারের কথাটা বলি, যে সাম্য, যে সামাজিক সাম্য আর যে অর্থনৈতিক সাম্যর স্বপ্ন দিয়ে 6 দফা যে সামাজিক এবং রাজনৈতিক সাম্যর জন্য স্বাধীনতা, সেই সমান সুযোগের বাংলাদেশটা তো আমরা এখনো তৈরি করতে পারিনি। আমাদের দেশের এখন সবচেয়ে বড় প্রশ্নের জায়গা হচ্ছে 2030-এ 2021-এ আমাদের কি চরিত্র দাঁড়াবে। আপনি কি ব্রাজিলের চরিত্র নেবেন যেখানে সকল সম্পদ কিছু মানুষের হাতে, না আপনি একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট করবেন? সেটা এখানে হয়ে গেছে। হ্যাঁ, এটাই আমি বলছি যে এই প্রশ্নগুলি আছে আমাদের দেশে ক্রনিক ক্যাপিটালিজম, এবং এটার জন্য কিন্তু 40 বছরের যে নিওলিবারাল পলিটিক্যাল ইকোনমির মধ্যে যে আমরা ঢুকে গিয়েছি, এটা কিন্তু একটা ব্যক্তি আজকে হয়তো সকল দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে চলে যাচ্ছে, সম্ভব না। এইটা আমরা কি আসলে ধারণ করি? আমাদের মধ্যে যে ক্যাপিটালিস্ট ক্লাসটা আছে, আমাদের মধ্যে যে বিজনেসম্যান ক্লাসটা আছে, আসলে কি আমরা সেই সোশ্যাল কমিটমেন্টগুলি ওন করি? এই প্রশ্নগুলি কিন্তু জায়গাতে আপনাকে একটু একটা প্রশ্ন করতে চাই। ডক্টর আশিক, আমাদের বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি নিয়ে অনেকেই প্রশ্ন করেন এত কি করে উন্নতি সম্ভব, কনস্ট্যান্ট জিডিপি এত %, কিন্তু একই সঙ্গে তারা এই বিশ্বটিও প্রকাশ করেন যে বাংলাদেশের কিছু লোক এত ধনী হয় কি করে। না, আমি আপনার সাথে দ্বিমত করছি না। আমাদের দেশের দুর্বলতার, আমি মনে করি আমাদের প্রজন্মর চ্যালেঞ্জটা কিন্তু ওই জায়গাটায়, যে আমাদের রাষ্ট্রের চরিত্রটা কি হবে। আমরা কি একটা বর্জ্য সমাজ হব, একটা অলিগার্কি হব, একটা কার্টেল কান্ট্রি হব, না আমরা একটা ডাইনামিক সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট হব? স্বাধীনতার চ্যাপ্টারটা অর্জন হয়েছে, অর্থনৈতিক মুক্তি বা দারিদ্রতা কমানোর চ্যাপ্টারটাও আগামী 7 বছরে অর্জন হবে, বাট রাষ্ট্রের চরিত্রটা কি? একটা মেরিট বেস সমাজ তৈরি করতে পারি কিনা, যেখানে মানুষ শ্রম এবং মেধার মাধ্যমে তার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবে, সেই সমাজটা আমরা প্রতিষ্ঠিত করতে পারি কিনা, সেটা আমাদের জেনারেশনের উপরে দায়িত্ব। বাট আমি রাশেদ সাহেবের সাথে একমত, আমরা লিপ সার্ভিস দেই, আমরা আমাদের ভাগ্য পরিবর্তন নিয়ে এতই ব্যস্ত যে আমার পাশের বাসার সন্তানটা কি তার টিউশন ফি দিতে পারছে কিনা আমরা জানি না। সেই সামাজিক কম্প্যাশনটা, সোশ্যাল কম্প্যাশনটা আমাদের মধ্যে নেই। আমি এই জায়গাতে একটু আপনাকে হয়তো আমি আবার আসবো। আমি একই সঙ্গে যে আরেকটা প্রশ্ন করে যেতে, আপনি একজন সমাজ গবেষকও, আমাদের শিক্ষা ব্যবস্থা যে বিভিন্ন ধরনের জেনারেশন তৈরি করছে, এটা কি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের হওয়া কথা? আমি আপনার সাথে এগ্রি। আমি দেখেন, আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে এখন আমাদের যে 7-5 ইয়ার প্ল্যান বা আমাদের যে ভিশন 2021, এটা অত্যন্ত ইতিবাচক, বাট এখন সময় এসেছে যে সার্বিক, আমি বারবার যাচ্ছি, রাষ্ট্রের চরিত্রটা কি হবে। যদি আমি স্বীকার করি যে আমি একটা সমান সুযোগের বাংলাদেশ চাই, তাহলে আমার শিক্ষা ব্যবস্থা, আমার স্বাস্থ্য ব্যবস্থা, আমার ব্যুরোক্রেসির চরিত্র, আমার ট্যাক্স স্ট্রাকচারের চরিত্র, আপনি ট্যাক্সেশন নিয়ে আসেন না, আপনি তো শিক্ষা ব্যবস্থা নিয়ে করছেন। আজকে বাংলাদেশের 20% মানুষ 40% আয় তৈরি করছে, 20% মানুষের হাতে 40% আয়, টপ 20%, কিন্তু ট্যাক্স দিচ্ছে মাত্র 1.3 মিলিয়ন পিপল। 2 কোটি মানুষ ট্যাক্স পেয়েবল বলছে যে তাদের ট্যাক্স পেয়েবল ইনকাম আছে, বাট মানুষ ট্যাক্স দিচ্ছে মাত্র 15 লক্ষ। তো এই ধরনের ট্যাক্স ইভেশন, তাহলে আমার কমিটমেন্টটা কোথায় আমার রাষ্ট্রের? আমরা সবাই, এটা কি আমাদের রাষ্ট্রের দুর্বলতা? অবশ্যই রাষ্ট্রের দুর্বলতা, সমাজের দুর্বলতা এবং আমাদের ব্যক্তির দুর্বলতা। দেখেন, রাষ্ট্র সমাজ তো একে অপরকে স্ট্রেনথেন করবে। সমাজের মধ্যে যদি দুর্নীতি স্বীকৃতি পায়, সমাজের মধ্যে যদি মিথ্যা সম্মানিত হয়, তাহলে রাষ্ট্রের মধ্যেও সেই মিথ্যার দুর্নীতি স্বীকৃতি পাবে। রাষ্ট্র তো সমাজের বাইরে না। আজকে আপনি, আমার গ্রাম ভোলা, আমি আমার গ্রামে যখন যাই,
আমি মাঝে মধ্যে ছেলে মেয়েদের জিজ্ঞেস করি তুমি কি করো, অনেকে বলে ভাই আমি বিএমপি করি, আমি আওয়ামী লীগ করি। আমি সেইটা তো তোমার পরিচয় হতে পারে না। তুমি কি করো বলতে তোমার পরিচয় হবে তুমি কি পড়াশোনা করছো, কি হতে চাও, তাই না? তো এই যে মনোজগতে আমাদের দেশে যেই ইটা ঢুকে গিয়েছে, এক ধরনের এথিক্যাল ডিকেটা যেটা ঢুকে গিয়েছে, এই এথিক্যাল ডিকেটা আমি মনে করি কঠিন হবে। আমি আসছি রাশেদ রহমান আপনার কাছে, একটু প্রশ্ন করেই আসি। সেটি হচ্ছে, আপনি উত্তর দেবেন, আপনার হয়তো মনে অনেক উত্তর জমা আছে, কিন্তু আমি একই সঙ্গে যে প্রশ্নটি একটু করে ডক্টর আশিক উল্লেখ করলেন যে মুক্তিযুদ্ধের বাংলাদেশে পুলিশ আগুন লাগাচ্ছে সাঁওতালদের বাড়িতে, কিংবা রাষ্ট্রীয় মদদে একের পর এক সংখ্যালঘুর বাড়িতে নাসিরনগরে আগুন ধরছে মাসের পর মাস, কিংবা ধরুন রামুর বৌদ্ধ মন্দিরের কথা, 300 বছরের পুরনো আমাদের স্মৃতিসৌধগুলো ধ্বংস হয়ে গেল। এটা কি মুক্তিযুদ্ধের বাংলাদেশের চিত্র? এটা নিয়ে তো আপনার অনুষ্ঠানে অনেকবার কথা হয়েছে, আবার বলবো। আমি একটু আশিকের কথা থেকে আসি বা আপনার কথা থেকে আসি। দেখেন, 22 পরিবার বা 22,000 পরিবারে তো আসলে সমস্যা না, সমস্যা তো অন্য জায়গায়। পশ্চিম পাকিস্তানের 22 পরিবার নিয়ে আমাদের সমস্যা ছিল কেন? কারণ তার সম্পদের অধিকারী হওয়াটা ছিল অন দ্য বেসিস অফ কেউ একজন অর্ডেইন করেছেন, খোদা চেয়েছেন, তার হাতে বল আছে, লাঠি আছে, তিনি জমি দখল করেছেন, বড় জমিদার হয়েছেন। এখন সোনার বাংলায়, স্বাধীন বাংলায় কোনো ব্যক্তি তার মেধা প্রয়োগ করে সম্পদ সৃজন করে যদি এই ধরনের 22,000 ধনবান ব্যক্তি হয়, এতে তো কোনো সমস্যা নাই। প্রশ্ন হচ্ছে আজকে যে 22,000 পরিবার হয়েছে তাদের কতজন সম্পদ সৃজন করে হয়েছে, আর কতজন সম্পদ সৃজন না করে আপনার সম্পদ দখল করে বা লুণ্ঠন করে হয়েছেন। তাহলে 22,000 থেকে সেটা বাদ দিতে হবে। তাহলে আমরা একটু ইতিবাচক জায়গায় চলে যাই। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আরএমজি এক্সপোর্টার, অর্থাৎ গার্মেন্টস এর রপ্তানিকারক। তো বাংলাদেশের সব মিলিয়ে এখন বোধহয় 8 থেকে 9,000 গার্মেন্টস ফ্যাক্টরি আছে। 4,500 মানে গ্রুপ ধরে 4,000 আছে। যে 4,000 হয়, আমরা ধরে নিতে পারি সেখানে 2,000 পরিবার এই 22,000 থেকে আপনি বাদ দিতে পারেন। প্রাইভেট সেক্টরে জুটের ব্যবসা আবার কেন বাদ দিবেন আপনি? আপনি কত টাকা ইয়েকে আপনি আপনার শ্রমিকদেরকে আপনি কত টাকা দেন? না, সেটা এক জিনিস। প্রথম কথা হচ্ছে আমি আপনার সম্পদ লুণ্ঠন করছি কিনা, এটা এক, দখল করছি কিনা। তারপর তো হ্যাঁ, যেটা আশিক বললো যে আমি মানবিক হচ্ছি কিনা, একজন ব্যবসায়িক হিসেবে আমার ভিতরে মানবিক মূল্যবোধ আছে কিনা, আমি মিনিমাম ওয়েজকে রেসপেক্ট করছি কিনা, আরেকজন মানুষের বেঁচে থাকার অধিকার আছে সেটাকে আমি স্বীকৃতি দিচ্ছি কিনা, সেটা আরো টার্সিয়ারি লেভেল। প্রথমে আমি যেতে যাচ্ছি, একটা ভ্রান্ত ধারণা থেকে বেরোতে হবে। বাংলাদেশ তার অভিযাত্রায় যদি সফল হয় তাহলে 22,000-এর জায়গায় 2,20,000 পরিবার তৈরি হবে, সেটাতে কোনো কিন্তু সেটা হবে নতুন সম্পদ সৃজনে ন্যায়সঙ্গত ভাবে সম্পদ তৈরি করার মধ্যে দিয়ে। এই জায়গাটা, এবং বঙ্গবন্ধু এটা কোনদিন বিরুদ্ধাচরণ করেননি, উনি এটা বিশ্বাস করতেন। আমাদের কথা হচ্ছে যে আমরা এমন একটা দেশ চাই যে কেউ পশ্চাৎপদ থাকবে না, অর্থাৎ কেউ না খেয়ে থাকবেন না, কেউ অনাহারে থাকবেন না, চিকিৎসা ছাড়া থাকবেন না, শিক্ষা ছাড়া থাকবেন না, এটা এক। আর করণীয় কি? আপনি যদি সত্যিকার অর্থে এখান থেকে বেরোতে হয়, তাহলে আপনি প্রতিদিন 100 মিটার দৌড়ান, কারণ আপনার স্বপ্ন আপনি দৌড়বিদ হতে চান। কিন্তু প্রতিদিন শুধুমাত্র 100 মিটার করে দৌড়ানোর মধ্য দিয়ে আপনি একজন খুব সক্ষম দৌড়বিদ হবেন, ঠিক, দ্রুত দৌড়াতে পারবেন, কিন্তু আসলে অলিম্পিকে স্বর্ণ জয় করার মতো সক্ষমতা আপনার তৈরি হবে না। অর্থাৎ আপনাকে আরো বিশেষায়িত কিছু ব্যায়াম, কৌশল, কিছু খাওয়া দাওয়া, কিছু কৌশল আপনাকে জানতে হবে। অর্থাৎ এখনই সঠিক সময়। বাংলাদেশকে যদি অবারিত ওই সম্পদ সৃজন এবং উন্নয়ন প্রবৃদ্ধির দিকে আপনাকে নিতে হয়, তাহলে প্রাত্যহিক যে কাজকর্মগুলো ওগুলো শুধুমাত্র ঠিক মতো করলেই আমরা ওই জায়গায় পৌঁছাতে পারবো, এটা মনে করার কোনো কারণ নাই। অর্থাৎ ওই ফিরে আসছি ওনার পরিবারের যে ত্যাগের কথাটা উনি বললেন, যে 14ই ডিসেম্বর সমূলে বাংলাদেশের মেধাবী যারা ছিলেন, বুদ্ধিজীবী, তাদেরকে হত্যা করেছে এই পশ্চিমা পাকিস্তানি বাহিনী, রাজাকার আল-বদর আল-শামস। আমাকে এটা স্বীকার করে নিয়ে আজ আমার দেশে যে ভ্যাকিউম আছে, সেই জায়গায় শিক্ষা ব্যবস্থার ভিতরে এমন কিছু পকেট তৈরি করতে হবে, যেই পকেট থেকে প্রতি বছর ন্যূনতম 50 থেকে 100 জন অসম্ভব রকম গিফটেড ছাত্র তৈরি হয়ে এসে যারা আগামী দিনে আমার ওই 1971 সালের যে ক্ষতি হয়ে গেছে সেই জায়গাটা পূরণ না করতে পারবে, এট লিস্ট পূরণ করার চেষ্টা করবে। সেটা পূরণ করবে কি বরং আমরা তো উল্টো দিকে যাচ্ছি। আমি আপনাকে এটা, আমি সেই জায়গায় আসছি। শিক্ষা ব্যবস্থার কথাটা যেহেতু আপনি তুললেন, দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি যদি একমুখী শিক্ষা ব্যবস্থা করতে পারেন, বঙ্গবন্ধু যেটা বিশ্বাস করতেন, এর থেকে ভালো কিছু আর হয় না। বাংলার কৃষক, শ্রমিক, মজুর
ধনশালী, ধনহীন, প্রত্যেক শ্রেণীর আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেক শ্রেণীর মানুষ তার ছেলে মেয়েকে টেকনাফ থেকে তেতুলে একই মানের উন্নত মানের লেখাপড়ায় শিক্ষিত কি করে সম্ভব? এখন তো না, যদি করতে পারতেন। সমস্যা হয়ে যাচ্ছে কি, আপনি একমুখী শিক্ষা ব্যবস্থা করতে পারেননি, আর বহুমুখী যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষার গুণগত মান কি? আমার এখনো মনে পড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা বই ছিল, বাল্য শিক্ষা, বাল্য শিক্ষা, বর্ণ পরিচয় নাকি বাল্য শিক্ষা, সেখানে পড়ানো হইতো সদা সত্য কথা বলিবে, গুরুজনে মান্য করিবে। আপনি আজকে কোন স্কুলে যান, বাংলা মিডিয়াম হোক, ইংলিশ মিডিয়াম হোক, ইউ উইল নট ফাইন্ড দিস। আমি লেখাপড়া শিখছি কেন? আমি তো সভ্য হওয়ার জন্য শিখছি। আমি কি 2+2=4 করার জন্য শিখছি? আমি কি 3x3=9 হয় এটা শেখার জন্য লেখাপড়া করছি? প্রথমত আমি লেখাপড়া করছি একজন সভ্য ভব্য ভালো মানবিক মানুষ হওয়ার জন্য। গত পরশুদিন একটা টেলিভিশন রিপোর্ট দেখলাম, আপনি বলছেন যে বাল্য শিক্ষাতে এগুলো ছিল এবং আজকে পড়ানো হচ্ছে গতে গান গাওয়া হারাম। হ্যাঁ, সেটা পড়ানো হচ্ছে। একটা পি স্কুল নামীয় একটা নেটওয়ার্ক ছিল, সেটা কিছু আগে বন্ধ করা হয়েছে। দ্যাট ইজ অলসো ফ্যাক্ট। বাট গতে গান গাওয়া হারাম এটাও যেখানে পড়ানো হয় না, সেখানে যা পড়ানো হচ্ছে তা দিয়ে সোনার বাংলা গড়ে তাকে সাস্টেইন করা, ধরে রাখা হবে বড্ড কঠিন। এবং সব দায়িত্ব আপনি সবসময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উপর দিতে, এটা অন্যায়। তার সমস্ত পরিবারকে হত্যা করা হয়েছে, তিনি সকল স্বজনকে হারিয়েছেন, এরপরও সুস্থ মস্তিষ্কে একটা দেশের সামনে দিকে এগিয়ে নিয়েছে। আমাদের তো রেসপন্সিবিলিটি আছে। এবং একটা কথা দেখেন, আপনি শক্তিশালী জাতিসত্তা যদি গড়ে তুলতে চান, আমি ফিলোসফিক্যালি কথাটা বলতে চাই, পাবলো পিকাসো 1000 বছর পেরিয়ে যাবে কিন্তু তার মতো আরেকজন অঙ্কন শিল্পী বা চিত্রশিল্পী আসবেন না। তিনি একদিন ছবি আঁকার ফাঁকে বলতেছেন যে আমার মা আমাকে বলল যে পিকাসো, তুমি যদি সৈন্য হতে তাহলে তোমার উন্নতিটা এতই হতো যে তুমি জেনারেল হতে শেষ পর্যন্ত, আর তুমি যদি ধর্মযাজক হতে তাহলে তুমি ভ্যাটিকানের পোপ হতে। তখন উনি বললেন যে আমি তো সৈন্য হলাম না, জেনারেলও হলাম না, ধর্মযাজকও হলাম না, পোপও হতে পারলাম না, আমি কি হলাম? আমি পিকাসো হলাম। তার মানে কি? তার মানে হলো আমি স্বপ্ন দেখতে পারি। আপনাকে আজকে এই দেশের তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম মাঝে একটা নতুন করে শক্তি ঢুকিয়ে দিতে হবে। সেই শক্তিটা হচ্ছে স্বপ্ন দেখার শক্তি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শক্তিটা আমাদের ভিতরে ঢুকিয়েছিলেন বলেই 7.5 কোটি মানুষ কিন্তু স্বাধীন দেশ পেয়েছে। কিন্তু সেই স্বপ্ন দেখার শক্তিটাকে আমরা হারিয়ে ফেলেছিলাম। নেত্রী চেষ্টা করছেন, ওনার ওই চেষ্টাটাকে প্রতিধ্বনি করে প্রত্যেক জায়গায় ছড়িয়ে দিতে হবে। এবং জানেন, স্বপ্নের শক্তির কোনো গাণিতিক প্রকাশ না। আপনি বলছেন ছড়িয়ে দিতে হবে। আমি একটি প্রশ্ন করতে চাই আপনাকে। আপনি তৃণমূলের রাজনীতি করেন, নেত্রীর যে চিন্তা, তার যে ডেডিকেশন, তার কতখানি আসলে তৃণমূলের মধ্যে আপনি দেখতে পান? তৃণমূলের যেই কর্মীর কিছুই নাই, তার ভিতরে নেত্রীর ডেডিকেশনটা দেখা যায়। সে আসলে অর্থ সম্পদ চায় না, এটা মিথ্যা বলে লাভ নাই। সমস্যা হয়ে গেছে যে তৃণমূল এবং বিভিন্ন পর্যায়ে এমন নেতা কর্মী হয়তো বা আছেন, এটা শুধু আওয়ামী লীগ বলে না, বিভিন্ন দলে, যারা সেলফ সিকার্স, অর্থাৎ নিজের স্বার্থটাকে চরিতার্থ করতে চান। কিন্তু দেখেন, পৃথিবী তো ভালো মন্দ মিলিয়ে, এবং আমাদের দেশের রাজনীতি ঠিকই আছে, কিন্তু বাস্তবতাটাই তৃণমূলের তবে ইউনিয়ন পর্যায়ের পদ এখন বিক্রি হচ্ছে না। তবে দাদা, এতটুকু আপনাকে বলতে চাই, পদ বললে কিন্তু তৃণমূল বুঝবেন না। আওয়ামী লীগের তৃণমূলের সাথে পদের যে খুব বেশি নিগুড় সম্পর্ক, কিন্তু ভুল ধারণা। আপনি জানবেন, আমার এলাকায় একজন রিক্সাওয়ালা, তিনি আওয়ামী লীগ করেন। আমার বাড়ি মিঠাপুকুর, রংপুর, আমার বাবার সেখানকার স্থানীয় সংসদ। তিনি একদিন তার 3 শতক জায়গা, তার কোনো পদ পদবি নাই, উনি তো দাতা, উনি ওই জায়গা মাননীয় প্রধানমন্ত্রীর নামে লিখে নিয়ে এসে আমার আব্বাকে বলতেছেন যে এইটা আমি আওয়ামী লীগের জন্য দিলাম। তার কোন ইউনিয়ন পর্যায়ে পদ, এরকম ডেডিকেশন অবশ্যই আছে। হ্যাঁ, জায়গাটা অবশ্য তাকে ফেরত দেওয়া হয়েছে, বলা হয়েছে যে আপনি চিন্তা করেন না, আমরা উইল টেক কেয়ার। বাট আওয়ামী লীগের তৃণমূলের সাথে যদি আপনি মনে করেন পদ পদবীর সম্পর্ক আছে, তাহলে আওয়ামী লীগ এত বছর বেঁচে থাকতো না। 1975 সালে খন্দকার মোস্তাক মেজর জেনারেল জিয়াউর রহমানের যেই পাহাড় প্রমাণ চক্রান্ত, তার মধ্য দিয়ে বঙ্গবন্ধু আদর্শকে ধরে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলেন এবং তাকে বরণ করে নেওয়া, এই কিন্তু পদ পদবী হারানো এবং যাদের পদ ছিল না তাদেরই আমি মনে করি সত্যিকার, অবশ্যই বড় বড় নেতাদের তো ভূমিকা ছিল। আচ্ছা, আমি আসছি ডক্টর আশিক। ইকোনমিক গভর্নেন্স যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ,
এবং এই জায়গাতে আমরা অনেকেই মনে করেন যে আমরা আসলে বড় ধরনের একটা একেবারে ইয়ের মধ্যে আছি, গোলযোগের মধ্যে আছি। না, ধন্যবাদ। দেখেন, আমরা কিছু এক্সাম্পল চিন্তা করি। সাউথ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, চায়না এবং তাইওয়ান, এই দেশগুলি যারা গত 40 বছরে একটা বলা যেতে পারে লিস্ট ডেভেলপিং কান্ট্রি থেকে কেউ ইন্ডাস্ট্রিয়াল দেশ হয়েছে, কেউ আপার মিডল কান্ট্রি হয়েছে, কেউ লোয়ার মিডল কান্ট্রি হয়েছে 40 বছরে। আর 40 বছরে আমরা কি হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে? তাদের পলিটিক্যাল স্ট্যাবলিশমেন্টটা একটা দক্ষ রাষ্ট্র তৈরি করেছে, যেটাকে আমরা অর্থনীতির ভাষায় বলি ডেভেলপমেন্ট স্টেট। যে রাষ্ট্র অর্থনীতির জন্য ভূমিকা রেখেছে, যে মেরিট বেসড একটা সোসাইটি, মেরিট বেসড একটা ব্যুরোক্রেসি, এবং যার যে ন্যায্য দরকার সেই ন্যায্যতাকে সম্মান করেছে। যেটা বুঝি আমরা এটা ভারতেরও সমস্যা। আমরা সেই দক্ষ রাষ্ট্রটা, যেটাকে আমরা বলি ইফেক্টিভ স্টেট ক্যাপাসিটিটা আমরা তৈরি করতে পারিনি। আমরা 200 বছর কলোনিয়াল স্টেটের থাকার কারণে আমাদের স্টেটের বেসিক ক্যারেক্টারটা ছিল স্ট্যাটাস কো। কিছু না করলেও আপনি সচিব হয়ে যাবেন, কিছু না করলেও আপনি পেনশন নিয়ে রিটায়ারমেন্ট করবেন। সেই কলোনিয়াল স্টেটকে ট্রান্সফর্ম করে ডেভেলপমেন্ট স্টেটে বানানোটা অনেক কঠিন। সরি, কিছু করলেও আপনি পেনশন নিয়ে রিটায়ার করবেন। হ্যাঁ, রাইট, একই কথা। না করলেও করবেন, করলেও করবেন, এবং অন্যায় করলেও পেনশন নিয়ে করবেন, কারণ আপনার চাকরি খাওয়া খুব কঠিন। এক্স্যাক্টলি। সো এই যে আপনি একটা দক্ষ রাষ্ট্র তৈরি করতে ব্যর্থ হয়েছেন, সেই জায়গাটায় আমরা পিছিয়ে পড়েছি। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী কোথায়, আওয়ামী লীগ বিএনপির রাজনীতি তো অনেকটা দিন একদম নেক টু নেক ছিল। 2009-এর পর উনি যে দৃষ্টান্তমূলক উন্নয়নের যে গন্তব্য দৃশ্যমান, যে আমরা একটা মিডল ইনকাম কান্ট্রি হব 2021-এর মধ্যে, আমাদের দেশে এবং টার্গেট সেট করা 20,000 মেগাওয়াট হবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার হবে, এই যে দৃশ্যমান উন্নয়নের যে পলিটিক্যাল কমিটমেন্ট, এইটার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এই কলোনিয়াল ব্যুরোক্রেসিটাকে, রাষ্ট্রকে সে ডেভেলপমেন্ট রাষ্ট্রের দিকে কিছুটা নিয়ে যেতে পারে। আমি ওই জায়গাতেই বলছি, একটু ওই জায়গাতে আপনার মন্তব্য চাচ্ছি যে উনার যে মানে ভিশন, জি, উনি একটা টার্গেট সেট করে দেশটাকে এই জায়গায় নিয়ে যেতে চান, তার সঙ্গে গ্রাউন্ডের কোনো মিল আছে কিনা, তার সঙ্গে তার তার মেকানিজম কাজ করছে কেন? আজকে মগবাজারে ফ্লাইওভার 12 সালে হওয়ার কথা, 16 সালেও শেষ হচ্ছে না। এই জায়গায় আমি বলছি যে যেহেতু একটা কলোনিয়াল হ্যাংওভারের মধ্যে আছে, কিছুটা অর্জন হয়েছে, কিন্তু অনেক মাইল আমাদের যেতে হবে। আমি আপনাকে একটা উদাহরণ দেই। দেখেন, 20 বছর ধরে, 20 বছর আগে সুইজারল্যান্ডে একটা রেল পরিকল্পনা হয়েছিল, যেটা দুইটা শহরকে কানেক্ট করবে। হ্যাঁ, যেই দিনে 20 বছর আগে পরিকল্পনা করেছিল রেলওয়েটা, 20 বছর পর ওই দিনই উদ্বোধন হয়েছে, উইদাউট এনি কস্ট এসকেলেশন। রাইট, একটা পাহাড়ের নিচ থেকে ট্রেনটা গিয়েছে, কিছুদিন আগে ট্রেনটা উদ্বোধন হয়েছে। এই যে পরিকল্পনার দক্ষতাটা, এটার সাথে কিন্তু রাষ্ট্রের দক্ষতার মিল আছে। আমাদের দেশে এখন যারা রাষ্ট্রের দায়িত্বে আছে, এখন একটাই আমাদের দরকার, দক্ষ রাষ্ট্র কিভাবে তৈরি করতে পারবো। অর্থাৎ আমি আমার ব্যুরোক্রেসিতে, আমি আমার স্টেটে মেরিটকে কিভাবে জায়গা দিতে পারবো। এবং আমি কথাটা কিন্তু আপনারা যেটা বলেন, আপনি যদি কিছু না করেও আপনি সচিব হয়ে যান, হ্যাঁ, কিছু আমি একটু শেষ করি, আপনার কোনো জবাবদিহিতার কোনো প্রশ্ন নেই, আপনার কোনো জবাবদিহিতা ছিল, এই কাজটা আপনি কেন করতে পারলেন না, এর জন্য কারো এই জায়গায় আমার রেকগনিশনটা করতে হবে। দেখেন, আমি কিন্তু ডেভেলপমেন্ট সাকসেস যেটা চাচ্ছি, সেটার কিন্তু ড্রাইভার আমার চিহ্নিত করতে হবে। আজকে ডেভেলপমেন্ট সাকসেস অফ সিঙ্গাপুর, ডেভেলপমেন্ট সাকসেস অফ সাউথ কোরিয়া, ডেভেলপমেন্ট সাকসেস অফ তাইওয়ান কিন্তু মালয়েশিয়া, ড্রাইভারটা কিন্তু একটা দক্ষ রাষ্ট্র। একটা মানুষের 14 ঘন্টা থাকে কাজ করার, মাননীয় প্রধানমন্ত্রীও 14 ঘন্টা কাজ করতে পারবে। সে একদিনে প্রত্যেকটা মন্ত্রণালয় কি হচ্ছে এটা দেখতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু প্রত্যেকটা, অফকোর্স, এই জায়গাটাই আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আমি আবার ওনার ওই কথাটাই যাই, যে স্বপ্ন দেখার যে বিষয়টা, সমান সুযোগের বাংলাদেশ তৈরি না করতে পারলে আমরা স্বপ্ন দেখতে পারবো না। কারণ আমি যদি শিক্ষা খাতে সমান সুযোগ না পাই, আমার যদি গভর্নমেন্ট ল্যাবে চাকরি, আজকে আমার কাছে একটা খুব দুঃখের কথা বলি, একটা টেক্সট আসছে, ভাই আপনি আমার মেয়েকে কি গভর্নমেন্ট ল্যাবে ভর্তি করতে পারবেন কিনা। আমি কিভাবে পারবো? এই যে যোগ্যতার ভিত্তিতে আমাদের শিক্ষা ব্যবস্থায় যাওয়া যায় না, হসপিটালে বেড পাওয়া যায় না, এই
সার্বিক চরিত্র থেকে যদি আমরা বের না হতে পারি। 2 লক্ষ 2.5 লক্ষ পরীক্ষার্থী, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ হচ্ছে মাত্র 6000। বাকিরা কোথায় যাবে? অফ কোর্স আই এগ্রি উইথ ইউ। এই জন্যই তো আমার রেঞ্জ সিকিংটা হচ্ছে, এই জন্যই তো ডিসক্রিপশন। আপনি লি কুয়ান ইউর যদি বইটা পড়েন, তার অটোবায়োগ্রাফি, যে একটা দক্ষ রাষ্ট্রের জন্য আমার কি দরকার, আমার সকল ডিসক্রিপশন অফ দি ব্যুরোক্রেসিকে কমিয়ে আনতে হবে, রুল বেসড করতে হবে। দ্বিতীয়, আমার ব্যুরোক্রেসি, আমার পাবলিক সার্ভেন্টরা যেন তার পাবলিক স্যালারিতে সম্মান নিয়ে বাঁচতে পারে, সেটা আমার এনশিওর করতে হবে। থার্ড, তার জন্য সার্ভিস ডেলিভারির যে মেরিট দরকার সেটা যেন তার থাকে, সেটা এনশিওর করতে হবে। আমাদের কিন্তু এই কাজগুলি বাকি আছে। আমরা যে সমান সুযোগের বাংলাদেশ চাই, এই দায়িত্ব কিন্তু আমাদের। এখন আমাদের এই পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট করতে হবে, আমাদের ভয়েস রেইজ করতে হবে। আলটিমেটলি এক জেনারেশন তো আপনার এখনো বাংলাদেশ কিন্তু এই মুক্তিযুদ্ধের জেনারেশনটা চালাচ্ছে। জেনারেশন সাকসেশন বিভিন্ন শ্রেণীতে হয়েছে, হয়তো ব্যবসায়িক শ্রেণীতে হয়েছে, বাট এই সাকসেশন কিন্তু তাদের হাতে যেতে হবে যারা এই ইস্যুগুলি ফিল করে। আমি কিন্তু মনে করি না যে ডেভেলপমেন্ট সাকসেস ইজ আ ম্যাটার অফ চান্স, ইট ইজ আ ম্যাটার অফ ডেডিকেশন, ইট ইজ আ ম্যাটার অফ ইম্যাকুলেট প্ল্যানিং, ইট ইজ আ ম্যাটার অফ কমিটমেন্ট। যদি সেই কমিটমেন্ট না থাকে আপনার, আপনি ভেনেজুয়েলা হয়ে যেতে পারেন, আপনি কিউবা হতে না পারেন, আপনি ব্রাজিল হয়ে যেতে পারেন, আপনি যে জার্মানি হবেন এমন কোনো ঠিক না। আজকে সেই কমিটমেন্টটা আমরা ধারণ করি কিনা, সেই কমিটমেন্টটা নতুন যারা ব্যুরোক্রেসিতে ঢুকছে তারা ধারণ করে কিনা, সেই কমিটমেন্টটা স্কুলের টিচাররা ধারণ করে কিনা, হাসপাতালের ডক্টররা ধারণ করে কিনা, এই প্রশ্ন আছে। আমি মনে করি না যে শুধু ইনসেন্টিভ দিয়ে মানুষকে আপনি পরিবর্তন করতে পারবেন। আপনার আমাদের দায়িত্ব, যে অর্পিত দায়িত্ব, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার ফুপা একজন শহীদ বুদ্ধিজীবী, আমি মনে করি এই রাষ্ট্রের আমার চলাটা, আমার কিছু দায়িত্ব নিয়ে আমার চলতে হবে। I cannot just take my freedom for granted. I have a responsibility. এইটা নতুন প্রজন্মের কাছে যদি না আসে তাহলে আপনি এটা পারবেন। আমি খুবই দুঃখিত জনাব রাশিদুর রহমান, আমরা আলোচনাটাকে যে জায়গায় নিয়ে গেছি কিন্তু তার সঙ্গে সময়ের কোনো মিল নাই। আমরা তো সময় খুবই কম, কিন্তু আলোচনাটা একটা বিস্তৃত জায়গায় চলে গেছে। কিন্তু তারপরও আমি আপনাকে সংক্ষেপে বলবো যে আমাদের এই জায়গায় আবার ফেরত আসার উপায় কি সংক্ষেপে? আমি সেটা প্রথম কথা হচ্ছে যে ইনসেন্টিভ বেস পাবলিক সার্ভিস, অর্থাৎ সরকারি চাকরিজীবীকে আপনি প্রণোদনা দিয়ে খুশি করে সেবা নেবেন, এই চিন্তায় যখন আপনি যাবেন তখন আপনি আর জাতি গঠন করতে পারবেন না। যিনি সরকারি চাকরি করতে যাবেন, পুলিশ হবেন, সচিব হবেন, তাকে ত্যাগ করার চিন্তা করে এসে এবং একটু বিনয়ের জীবন ধারণ করার চিন্তা ভাবনা নিয়ে এসেই সেই সেবায় ঢুকতে হবে। এই জায়গায় গেলে ভুল হবে। সবচেয়ে বড় কথা, আপনি যে ফিনান্সিয়াল ডিজাস্টারের কথা বলছেন, দেখেন এই কথাগুলা একটা অনুষ্ঠানে বলে শেষ করা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে 1990 সালে এনরন কেলেঙ্কারি হলো, পাবলিক ফান্ড। রবার্ট ম্যাক্সওয়েলের কেলেঙ্কারি হলো যুক্তরাজ্যে, এটা 1980 শেষের দিকে হলো। শুধু তাই না, 2001 থেকে 2008 সালের যে ইকোনমিক মেল্টডাউন, যেটা কারণে এখনো মার্কিন যুক্তরাষ্ট্র পর্যদস্ত অবস্থায় আছে, সেটা কেন? বিকজ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ঠিক ছিল না। এখন একটা বর্ধিষ্ণু দেশ, সে অনেক চ্যালেঞ্জ ফেস করে, যেটা সময় তার আগের থেকে সম্যক ধারণা থাকে না। হ্যাঁ, সেটা আমাদের ব্যর্থতা ঠিকই, কিন্তু এর মানে এই নয় যে আমার চলার পথ বন্ধ হয়ে যাবে। আমাকে দেখতে হবে যে কোন জায়গায় ব্যর্থ বা সমস্যায় পড়ার পরে আমার রিয়াকশন, আমার প্রতিক্রিয়ার সময় কতটুকু লাগছে। আমি যদি তড়িৎ প্রতিক্রিয়া দেখাতে পারি, ব্যবস্থা নিই, তার মানে আই এম অন দ্য রাইট ট্র্যাক। আমি যদি তড়িৎ প্রতিক্রিয়া না দেখাই, তাহলে আই এম নট অন দ্য রাইট ট্র্যাক। এভাবে বিচার করতে হবে। আর যেটা আপনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের মেকানিজম কেমন কাজ করছে, ইকোনমিক্স একটা কথা আছে, ডিসিশন ল্যাগ, প্ল্যানিং ল্যাগ, এক্সিকিউশন ল্যাগ। অর্থাৎ আপনি সিদ্ধান্ত নেবেন, নেওয়ার পরে সেখানে একটা স্থবিরতা আসবে, পরিকল্পনা করবেন, সেখানে একটা স্থবিরতা আসবে, এবং ওই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হবে, সেখানে একটা স্থবিরতা আসবে। অর্থাৎ এনিথিং অ্যানথ্রোপোসেন্ট্রিক, যখনই মেশিনের বাইরে এসে মানুষকে দিয়ে আপনি কাজ করাবেন, তখন উপর থেকে যখন কোনো নির্দেশনা আসবে তা হবে। আপনাকে তো সেটা ধরে নিয়েই আপনাকে প্ল্যান করতে হবে। অবশ্যই এই ল্যাগগুলো আসবে, যতই ধরে নেন, এই ল্যাগিংস কোনোদিন আপনি উপেক্ষা করতে পারবেন না। তবে সবচেয়ে বড় কথা যেটা আশিক এখানে বলেছে, যে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট, we have shown it by setting a goal, এবং সেই জায়গাটা আমরা পৌঁছাতে। তার মানে এই জিনিসটা ডেমোক্রেসির মানে কি, যে এতদিন নামে ডেমোক্রেসি ছিল, কিন্তু কোন পলিটিক্যাল পার্টি কোনো সেট গোল ছিল না সে কোথায় পৌঁছাতে চায়। আজকে ডেমোক্রেটিক আবহাওয়া এমন যে আমাদের একটা সেট লক্ষ্যমাত্রা আছে। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, স্বপ্নের কথাটায় আবার আসি। আমরা সকলে ভালো শিক্ষা পেলে, একই মানের শিক্ষা পেলে স্বপ্ন দেখব, ভালো চিকিৎসার স্বপ্ন না, ওই পর্যায়ের স্বপ্নের কথা কিন্তু আমি বলিনি। আমি সেই স্বপ্নের কথা বলেছি যেই স্বপ্ন থেকে সামাজিক বিপ্লব হয়, সামাজিক বিপ্লবের মধ্যে দিয়ে রাজনৈতিক যারা কাণ্ডারি তারা তাড়িত হয়, এবং তার মধ্য থেকে
সমমানের সকলের শিক্ষার বন্দোবস্ত হতে পারে, হয় ভালো চিকিৎসার বন্দোবস্ত হয়, বাসস্থানের ব্যবস্থা হয় এবং সমাজ হয় মানবিক। অর্থাৎ এই স্বপ্ন ওই স্বপ্ন নয়, এই স্বপ্ন তার থেকেও অনেক বৃহৎ স্বপ্ন, যেই স্বপ্ন আসলে দেখার জন্য আপনাকে ভালো কিছু দেখার প্রয়োজন নাই, শুধুমাত্র সামাজিক বিপ্লব, প্রতিরোধ, প্রতিবাদ এবং সত্যকে ধরে রাখার যে শক্তি, যেটা দিয়ে আপনি দেশ গড়বেন। ওই যেটা বললাম যে একজন সরকারি চাকরিজীবী তিনি চাকরি করতে আসবেন, কম বেতনে চাকরি করবেন, কিন্তু তার ভিতরে ওই বোধটা জাগ্রত থাকবে, ওই স্বপ্ন থাকবে যে আমি এই দেশের জন্য কিছু করব, দেশকে আমি কিছু দিব। 1 মিনিটের মধ্যে যদি একটু শেষ করতে না, পারেন। আমি আরো কম নিব। আমি মনে করি আমরা আমাদের উপর অনেক রেসপন্সিবিলিটি আছে, আমরা যারা এই পলিটিক্যাল ফ্রিডমটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছি, এবং আমাদের লক্ষ্য হওয়া উচিত, আমার জায়গা থেকে বলি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, একটা সমান সুযোগের বাংলাদেশ করতে হবে, এবং সেটা তখনই সম্ভব যদি আমরা একটা কল্যাণমুখী দক্ষ রাষ্ট্র করতে পারি, একটা ডাইনামিক সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট। সবচেয়ে বড় দুঃখজনক বিষয় কি, যে মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, যারা ধারণ করার কথা, যেটা উনি বলছেন, আপনি আজকে দেখেন আমার দেশে যারা মুক্তিযোদ্ধা তারা তো সবাই এক স্লোগানে এক নেতার অধীনেই যুদ্ধ করে দেশকে স্বাধীন করছেন। তাদের অবস্থাটা দেখেন, তারা বাংলাদেশের দুটো পরিচয় বানিয়েছেন, দুটো গল্প বানিয়েছেন। সেই দেশে এত প্রতিকূলতার মধ্য দিয়েও যে আমরা এখন এগিয়ে যাচ্ছি এবং ঠিক ট্র্যাকের দিকে যাচ্ছি, না আমরা আল্লাহ তাআলার অশেষ রহমত। আমি আশাবাদী, আমি আশাবাদী বলি, বাট আমরা আহ্বান জানাই সকল মুক্তিযোদ্ধাদেরকে, যে কজনই আছেন, যে আপনারা একটা পরিচয় বাংলাদেশের একটা সৃজনী গল্পে আসুন, তাহলে আমাদের সকলের জন্য ভালো হয়। বিভক্ত জাতিকে আমরা এক করতে পারি। আমরা অবশ্য জানি না যে কতদিন আমাদের অপেক্ষায় থাকতে হবে। দর্শক, আমরা চাই যে আপনারা যারা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, তারা এই বিশ্বাসগুলোকে ধারণ করবেন, লালন করবেন এবং চর্চা করবেন, একই সঙ্গে সেই চেতনায় দেশটাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন। ধন্যবাদ জানাচ্ছি রাশিক রহমান এবং ডক্টর আশিক রহমান, আপনার দুজনকে আজকের এই আলোচনা শোনার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য। সবার জন্য শুভেচ্ছা রইল, ভালো থাকুন সবাই।